গ্যাস সংকটে বেড়েছে দুর্ভোগ। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, নিভে যাচ্ছে চুলা। নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠানে গ্যাস দেবে না সরকার। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর, অক্সিজেন মেশিন তৈরিতে সফল হলে কমবে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা। মান যাচাই ও বাজারজাতে সহযোগিতার আশ্বাস সরকারের। এবং লাইসেন্সের আওতায় আসছে ব্যাটারি চালিত রিকশা। চালকদের প্রশিক্ষণের প্রস্তুতি। 1 আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সাথে আছি আমি সঞ্জিদা শিকদার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি মাত্র স্থাপনায় ত্রুটির প্রভাব ছড়িয়ে পড়েছে রাজধানীর ব্যস্ত সড়ক থেকে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত। মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর প্রায় 1 সপ্তাহ ধরে চলা গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালক, গৃহস্থালী, গ্রাহক সহ নানা খাতের ব্যবহারকারীরা। বিস্তারিত সহকর্মী এবিএম রব্বানী বাপ্পির প্রতিবেদনে। টানা গ্যাস সংকটে নাজেহাল মানুষ এখন স্বস্তির অপেক্ষায়। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তারই ক্ষণ গুনছেন দেশবাসী। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে প্রতিদিনই দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাপ কম থাকায় মিলছে মাত্র 150 থেকে 200 টাকার গ্যাস। এতে কমছে আয়, বাড়ছে চালক ও যাত্রী উভয়ের দুর্ভোগ। 1 মাস ধরে আমরা গ্যাস পাইতেছি না। আমাকে অবস্থা আছে, আমাকে সংসার চলে না। জমা কম নেবে না মালিকরা। পাম্পে আইলে রাত 4টা 3টার সময় সিরিয়াল দিয়ে 60 টাকা 70 টাকা গ্যাস পাই। অর্ধেক বেলায় যায়, অর্ধেক বেলা গাড়ি চালানো লাগে। তাও আবার গ্যাস ঢুকে মুখের 50 থেকে 100, 120 এর উপরে না। 100 গ্যাস দিয়ে আবার 1000 টাকার পর্যন্ত ভাড়া মারা যায়, তারপরে আর মারা যায় না। গ্যাস সংকটের আঁচ পড়েছে আবাসিক জীবনেও। রাজধানীর অনেক এলাকায় সকাল, দুপুর কিংবা রাত কোনো সময় মিলছে না পর্যাপ্ত গ্যাস। বিকল্প জ্বালানিতে বাড়ছে খরচ, সময় ও দুর্ভোগ। সারাদিন চুলা জ্বালাইতে আছে, গ্যাস ছাড়াইলা কিন্তু গ্যাস পাইতাছি না। আজকে 1 সপ্তাহ ধরে খালি গ্যাস পাইতেই আসলে। চুলার মধ্যে গ্যাস থাকে না, রান্নার পারি না। গ্যাস জ্বালিয়ে রাখি, গ্যাস জায়গা এই লাকড়িতে রান্না করে সবার খাইতে হয়ে যাচ্ছে। প্রতিটা ঘরে ঘরে কি করব মানুষ, আর ঘুম তো হয়ই না। রাতে যদি 12টা বাজে গ্যাসে, 1টা বাজে গ্যাসে, তাহলে আমরা কিভাবে রান্না করি? আমাদের স্বামীরা কত টাকা আয় করে, আমাদের যে আলাদা গ্যাস কিনবো এটি টাকা পাবো কই? জ্বালানি খাত সংশ্লিষ্টদের তথ্যমতে মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর প্রতিদিন প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। শত শত গাড়ি রাত দিন 24 ঘন্টায় লাইনে থেকে যায়। আর আমরা তো এটা কন্ট্রোল করতে, এই লাইনটা কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যাচ্ছি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে এলএনজি সরবরাহের বিকল্প সক্ষমতা বাড়ানো ও বিতরণ ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি। এলএনজির উপরে নির্ভরশীল ছিলাম এবং এখনও আছি। বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। আমাদের দেশীয় যে গ্যাস রয়েছে সেটা উত্তোলনের যথাযথ ব্যবস্থা আমাদের গ্রহণ করা হয় না। সো বর্তমানে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন ডিপ ড্রিলিং প্রজেক্ট। তো এটাকে দ্রুত করা, যাতে হচ্ছে আমাদের ইন্ডিজিনাস যে প্রোডাকশান, যে দেশীয় যে প্রোডাকশান, সেটাকে যদি আমরা বাড়াইতে পারি। দীর্ঘমেয়াদী যদি আমরা এর ব্যবস্থা গ্রহণের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা অফশোরে আমাদের রিসোর্স আছে, গ্যাস রিসোর্স আছে। সো এই অফশোরের গ্যাস রিসোর্সকে আমরা দ্রুত হচ্ছে এটাকে উত্তোলন করার ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। একটি এলএনজি টার্মিনালের ত্রুটি কিভাবে রান্নাঘর, শিল্প কারখানা ও পরিবহন খাতে প্রভাব ফেলে বর্তমান গ্যাস সংকট, তারই বাস্তব চিত্র। চ্যানেল এস নিউজ ডেস্ক। নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত সরকারের সময় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এবং প্রয়োজনীয় পরিমাণে গ্যাস উত্তোলন না করায় বর্তমান সংকট তৈরি হয়েছে। পোশাক শিল্পে গ্যাস সংকট ও উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার পরিস্থিতি মোকাবেলায় এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এছাড়া তিনি বলেন, আগের সরকারও ব্রিক্স জোটের সদস্য হওয়ার চেষ্টা করেছিল। সরকারের লক্ষ্য জ্বালানি সরবরাহ স্থিতিশীল রেখে শিল্প উৎপাদন সচল রাখা এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। নতুন করে কোনো শিল্পে গ্যাস
কানেকশন দেওয়া হবে না। কেন হলো এটা? কেন অন্তত ফর দ্য টাইম বিইং এটা করতে হয়েছে? কারণ এক্সিস্টিংগুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা ছিল কি? ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। আপনি এই মুহূর্তে আমরা এটা সরিয়েও ফেলতে পারছেন না। সো এটা একটা কন্টিনিউয়াস একটা প্রবলেমের মধ্যে চলে। শুধু রপ্তানির কথা বলছি না, দেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বা শিল্পায়নে যথেষ্ট হচ্ছে। আপনি যদি উদ্যোক্তা হন, আপনিও চিন্তা করবেন আমি কি বিনিয়োগ করব। দেশে বাজার আছে, মানুষ আছে, কিন্তু আপনি কি যথেষ্ট পরিমাণ এনার্জি সিকিউরিটি আছে যে আমি সেটা দিয়ে আমার প্রোডাকশন কন্টিনিউ করতে পারবো? সো এই অ্যাকিমুলেটেড প্রবলেমগুলোর মাসুল আমাদেরকে খানিকটা দিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এগুলো তো খুব সহজ প্রসেস না। আপনি গ্যাস খুব খনন করে গ্যাস তোলা স্থলভাগে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিনের উদ্ভাবকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি প্রয়োজনীয় মান যাচাই, ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা এবং উৎপাদন প্রক্রিয়া সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় জানানো হয়, পৃথক দুটি বিশেষজ্ঞ দল উদ্ভাবিত এই চিকিৎসা যন্ত্রের অনুমোদন সম্পন্ন হলে দেশের হাসপাতালগুলোতে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সুযোগ তৈরি হবে। বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটরে গুরুতর শ্বাসতন্ত্রের রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে। আর হাইফ্লো অক্সিজেন মেশিনটি বিদ্যুৎ ছাড়াই পরিচালনা করা সম্ভব হওয়ায় দুর্গম এলাকা ও অ্যাম্বুলেন্সের জরুরি চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরের সড়কে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের সহজ মাধ্যম হলেও অনিয়ন্ত্রিত চলাচল, যেখানে সেখানে স্ট্যান্ড তৈরি এবং চালকদের প্রশিক্ষণ ও নিবন্ধনের অভাবে বাড়ছে দুর্ঘটনা ও যানজটের ঝুঁকি। এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশাকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত সহকর্মী আর কে রেজার প্রতিবেদনে। ক্যামেরা ছিলেন সঞ্জীব চক্রবর্তী। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন শহরের সড়কে চলাচল করেন লাখো মানুষ। তাদের বড় একটি অংশের সহজ ও স্বল্প খরচের বাহন ব্যাটারি চালিত রিকশা। শুধু যাত্রী পরিবহন নয়, এই পেশার আয়ের উপর নির্ভরশীল হাজারো পরিবার। তবে দীর্ঘদিন ধরে নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই চলাচলের কারণে দুর্ঘটনা, যানজট এবং আইন প্রয়োগে জটিলতার অভিযোগ রয়েছে। লাইসেন্সের আওতায় আসলে স্বাভাবিক যদি একটা বিষয় মনে করেন যে ক্যামেরাগুলো আছে, তো এই ক্যামেরাতে তখন তারা যে লেন যদি ব্রেক করে সেটার একটা সমাধান হবে। অটোতে এমনি বেশি, তারও যদি আবার এটা নিবন্ধন দেয়, সেই ক্ষেত্রে দেখা গেছে রাস্তাঘাটে জ্যাম লাগবে। এই যেগুলো গণপরিবহন আছে, তারপর হলো যে প্রাইভেট কার বিভিন্ন আছে, এগুলো চলতে অনেক সমস্যা হবে। এই সমস্ত ভোগান্তি থেকে যাত্রী মুক্ত পাবে এই অটোর লাইসেন্স দিয়ে অটো রাখা উচিত এবং পরিকল্পনা ব্যবস্থা করা হোক অটো চালাবার জন্য বিকল্প একটা রাস্তা ব্যবস্থা করতে হবে, রোড। সড়কের নিয়ম না মেনে যত্রতত্র রিকশা থামানো ও স্ট্যান্ড তৈরির অভিযোগের মধ্যেই ব্যাটারি চালিত রিকশাকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ চলছে। এটা দিলে আমাদেরও ভালো, কাগজপত্র দিলে। আর আমরা আগে যে পায়ের গাড়ি চালাইতাম, ওটা তো আমাদের কষ্ট, ফ্যামিলি চলে না। যারা পেশাজীবিত গাড়ি চালে খায় তাদের তো শ্রম দিয়ে খাইতে হবে, তো লাইসেন্স দিয়ে যদি করে দেয় তাহলে আমাদের পক্ষে অনেক ভালো হবে। শুধু লাইসেন্স নয়, ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে প্রয়োজন রুট ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের ব্যবস্থা সহ নির্দিষ্ট স্ট্যান্ড ও কার্যকর নজরদারি বাড়ালে এর সুফল বয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিবন্ধন এটা একটা ভালো উদ্যোগ, কারণ আমাদের অটোরিকশাগুলো যেভাবে বাড়ছে সেখানে একটা নিয়ন্ত্রণ লাগবে। নিবন্ধন একটা কৌশল, কিন্তু তার সাথে সাথে এদের সংখ্যা নির্ধারণ, বিচরণ ক্ষেত্র কোথায় চলতে পারবে এবং তাদের স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন, যেটা আমি বলছি কাঠামোগতভাবে এবং যান্ত্রিকভাবে, সেটা থাকতে হবে। এবং পাশাপাশি আসলে প্রশিক্ষণ লাগবে, যে অটোরিকশা যারা চালক আছে তাদের কোনো ধরনের সড়কের ব্যাকরণ তারা কিন্তু বোঝে না। সিটি কর্পোরেশনের মতে নিবন্ধন ও লাইসেন্স চালুর নীতিমালা প্রক্রিয়াধীন। আর এটি চালু হলে ব্যাটারি চালিত রিকশার নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হবে, বাড়বে জবাবদিহিতা, দুর্ঘটনা ও অপরাধে চালক শনাক্ত করাও সহজ হবে। অটো এটা আবার একটা নীতিমালা হচ্ছে গভর্নমেন্টের, নীতিমালার জন্য লোকাল গভর্নমেন্টের কাছে এটা আমরা পাঠাইছি। এটা নীতিমালা হওয়ার পরেই আমরা এটা দিব। এটা অটো, এটা রিকশা, এটা ডিজাইনটা কী হবে এটা বুয়েটকে অলরেডি আমাদের বুয়েটকে দেওয়া হয়েছে, তারা একটা ডিজাইন দিবে, সেই ডিজাইনের উপরেই আমরা দিব। প্লাস এটা এই ব্যাটারি চালিত এইভাবে থাকবে কিনা বা এটা কিভাবে হবে
সেটাও তারা একটা সাজেশন দেবে এবং সেগুলোকে আমরা রিক্সায় আমরা রুট ঠিক করে দেব। নিবন্ধন ও লাইসেন্সে সড়কে শৃঙ্খলার সম্ভাবনা থাকলেও চালকদের জীবিকা, যাত্রী নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনার সমন্বিত বাস্তবায়নই উদ্যোগটির সফলতা নিশ্চিত করতে পারে। ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্বের খবর প্রতিদিনের। সড়কে দুর্ঘটনা রোধ আর শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার নিবন্ধন ও লাইসেন্সের কথা ভাবছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা রেখে সহজ শর্তে নিবন্ধন ও লাইসেন্স বিতরণ করলে সুফল বয়ে আনবে এই উদ্যোগের। আর কে রেজা, চ্যানেল এস, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এবং স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। এদিকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও বঙ্গভবনে বসবাস করবেন না। সংসদে স্পিকারের সরকারি বাসভবন থেকেই দায়িত্ব পালন করবেন। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরো স্ক্রুটিনি কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের বেঞ্চ এই আদেশ দিয়ে 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের শুনানিতে এ নির্দেশ আসে। এর আগে একটি গবেষণায় দেশের 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্ট পরীক্ষা করে 26টিতে প্রতি 100 গ্রামে 20 থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়। গবেষণায় দেখা গেছে দেশে উৎপাদিত ও আমদানি করা উভয় ধরনের টুথপেস্টেই এ কণা রয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের যে প্রচলিত বাজারে যেগুলো আছে সেগুলো 34টার মধ্যে 26টা টুথপেস্টে অধিক পরিমাণ আপনার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সেইটা মানুষের শরীরের জন্য এবং প্রকৃতির জন্য কতটা ক্ষতিকর সেইটা চ্যালেঞ্জ করে আমরা একটা মামলা দায়ের করেছিলাম। সেই মামলাটা আজকে মিস্টার জাস্টিস খিজির আহমেদ চৌধুরী এবং মিস্টার জাস্টিস জিয়াউল হকের কোর্টে শুনানি হয়েছে। শুনানি অন্তে মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করেছে। দেশে জনসচেতনতার ঘাটতি, পর্যাপ্ত রোগ শনাক্তকরণ এবং টিকাদান কর্মসূচির সীমাবদ্ধতার কারণে এখনও প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO সতর্ক করে দিয়ে বলেছে, হেপাটাইটিস বি ও সি দেশে দেশে নীরবে ছড়িয়ে পড়ছে। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সংস্থাটি সতর্ক করে বলেছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে 2030 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জন কঠিন হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 13 লাখ মানুষ হেপাটাইটিস জনিত লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে মারা যান। বিশেষজ্ঞদের মতে, শিশুদের জন্মের 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বির বার্থ ডোজ টিকা চালু করা এখন সবচেয়ে জরুরি, কারণ বাংলাদেশে এই কর্মসূচি এখনও শুরু হয়নি। একই সঙ্গে নিরাপদ রক্ত, স্বাস্থ্যবিধি, সময় মতো রোগ শনাক্তকরণ এবং টিকাদান জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে তারা। এদিকে সরকার জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে লিভার রোগের বিশেষায়িত চিকিৎসা, আধুনিক রোগ নির্ণয় সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিএনপি সরকার বিশ্বাস করে শিক্ষাই হলো জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। তাই যুগোপযোগী, দক্ষতা ভিত্তিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মোকামপুঞ্জি ও বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত ক্লাস নেন এবং শ্রেণীকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ পরিদর্শন করেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করে প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, দেশের প্রতিটি শিশুর জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। বন, নদী, পানি, মাটি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। তবে দিবসটির প্রেক্ষাপটে বাংলাদেশে প্রকৃতি ও পরিবেশ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী দূষণ, প্লাস্টিকের আগ্রাসন এবং অপরিকল্পিত নগরায়নের কারণে পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। বিশেষ করে বিভিন্ন প্রকল্পের কারণে ম্যানগ্রোভ বন ধ্বংস এবং গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তাদের মতে, ম্যানগ্রোভ বন উপকূলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেয় এবং ভাওয়াল জাতীয় উদ্যান জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতি রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ, নদী খাল পরিষ্কার রাখা এবং শিশুদের পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার মতো ছোট ছোট উদ্যোগই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে পারে। ব্যবসা নিবন্ধন ও বিনিয়োগ সংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে 661 কোটি 50 লাখ টাকা ব্যয়ে বাংলাবীজ নামে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বিসিক এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের সব ওয়ান স্টপ সার্ভিস এক প্ল্যাটফর্মে আনা হবে। এতে ব্যবসা নিবন্ধন ও বিভিন্ন অনুমোদনের জন্য 2 থেকে 3 বছর অপেক্ষার পরিবর্তে মাত্র 3 কার্যদিবসে প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে। প্ল্যাটফর্মে থাকবে সিঙ্গেল সাইন অন সুবিধা, লাইসেন্স ও পারমিটের আবেদন পর্যবেক্ষণের জন্য ড্যাশবোর্ড এবং প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আজীবন মেয়াদী ইউনিক বিজনেস আইডি। সরকারের লক্ষ্য, ধাপে ধাপে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে 2030 সালের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত সব সেবা শতভাগ ডিজিটাল করা এবং দেশি বিদেশি বিনিয়োগের জন্য আরও সহজ ও আধুনিক পরিবেশ নিশ্চিত করা। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কোমানি সংলগ্ন সোমো এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে 6 জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে একটি দোকানের আবাসিক কক্ষে আগুন লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অপর একজনকে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের 4 জন হলেন ফয়সাল, ফাহিম, শামীম ও আপন। তাদের সকলের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়। এছাড়া আরও 2 জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের এমন প্রাণহানি নতুন নয়। এর আগে 2018 সালে ব্রিটস শহরে অগ্নিকাণ্ডে 4 জন এবং 2024 সালে পিটার ম্যারিটস বার্গে অগ্নিকাণ্ডে আরও 2 বাংলাদেশি মারা যান। বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসী কমিউনিটিতে চরম আতঙ্ক ও গভীর শোক বিরাজ করছে। ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার জাস্টিন গ্রিভস পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিংয়ে গড়েছেন অনন্য এক বিশ্ব রেকর্ড। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ম্যাচে তিনি টানা 5টি মেডেন ওভারে 5টি উইকেট শিকার করে টেস্ট ক্রিকেটে এমন কীর্তি গড়া প্রথম বোলার হয়েছেন। তৃতীয় দিনের শুরুতে শক্ত অবস্থানে থাকা পাকিস্তানকে 64তম থেকে 72তম ওভারের মধ্যে একাই ধসিয়ে দেন গ্রিভস। সেঞ্চুরিয়ান অধিনায়ক শান মাসুদ
আমির জামাল, আলী উসমান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আব্বাসকে ফিরিয়ে তিনি প্রথমবারের মতো টেস্টে এক ইনিংসে 5 উইকেটও পূর্ণ করেন। গ্রিভসের দুর্দান্ত স্পেলে পাকিস্তান প্রথম ইনিংসে 282 রানে অল আউট হয়ে 29 রানে পিছিয়ে পড়ে। তবে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজও পাকিস্তানের পেস আক্রমণের চাপে পড়ে। দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ 7 উইকেটে 126 রান আর তাদের লিড দাঁড়িয়েছে 155 রান। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অব্যাহত গ্যাস সংকটে বেড়েছে দুর্ভোগ, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, নিভে যাচ্ছে চুলা, নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠানে গ্যাস দেবে না সরকার। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর, অক্সিজেন মেশিন তৈরিতে সফল হলে কমবে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা, মান যাচাই ও বাজারজাতে সহযোগিতার আশ্বাস সরকারের। লাইসেন্সের আওতায় আসছে ব্যাটারি চালিত রিকশা, চালকদের প্রশিক্ষণের প্রস্তুতি, 1 আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক। দক্ষিণ আফ্রিকার দোকানে গভীর রাতে আগুন, 6 বাংলাদেশের করুণ মৃত্যু, প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক। এবং পাকিস্তানের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ পেসার জাস্টিন গ্রিভস, টানা 5 মেডেন ওভারে নিলেন 5 উইকেট। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।